নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। সুপ্রিম কোর্টের এজলাসে প্রধান বিচারপতির সামনে রাখা হলো দুটি মদের বোতল। না, ভুল বাক্য নয়। একটি মামলার শুনানির সময় এমন ঘটনাই ঘটল শীর্ষ আদালতের বেঞ্চে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চে ছিল শুনানি। সেই শুনানিতেই বর্ষিয়ান আইনজীবী মুকুল রোহতগি আর্জি জানান তিনি দুটি হুইস্কির বোতল পেশ করতে চান। প্রধান বিচারপতির সম্মতিতে বোতল দুটি এনে নিজের টেবিলে রাখেন রোহতগি। এহেন দৃশ্য সচরাচর আদালতের অন্দরে দেখা যায় না, ফলে রীতিমতো অবাকই হন বিচারপতিরা। প্রধান বিচারপতিও হাসি চেপে রাখতে পারেননি। তিনি প্রশ্ন করেন, আপনি সঙ্গে করে বোতল নিয়ে এসেছেন? রোহতগি জানান, মামলার স্বার্থে এই বোতল দুটি বিচারপতিদের সামনে রাখা হয়েছে। পার্ন্ড রিকার্ড নামের একটি মদ প্রস্তুতকারক সংস্থা মামলা করেছে অন্য এক মদ প্রস্তুতকারী সংস্থা জেকে এন্টারপ্রাইজের বিরুদ্ধে। অভিযোগ, ট্রেডমার্ক ভেঙে বেআইনিভাবে মদ বিক্রি করছে জেকে এন্টারপ্রাইজ। তাদের সংস্থার একটি পণ্যের নাম নকল করে নিজেদের প্রোডাক্টের নামকরণ করেছে জেকে এন্টারপ্রাইজ। পাশাপাশি বোতলের চেহারাও নকল করা হয়েছে বলে অভিযোগ পার্ন্ড রিকার্ডের। আর ঠিক এই বিষয়টি প্রমাণ করতে, অর্থাৎ দুটি বোতলের মধ্যে সাদৃশ্য তুলে ধরতেই ৩ বিচারপতির বেঞ্চের সামনে দুটি হুইস্কির বোতল আনা হয়। দিনের বেলা সামাজিক মাধ্যমে হুমকি, খেলা হবে, আর রাতে আগুনে পড়ল এই কাউন্সিলরের বাড়ি সহ পার্শ্ববর্তী বাড়ির ঘর। ক্ষতিগ্রস্ত কাউন্সিলর কুমারঘাট পৌর পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টোটন দাস। শাসক দলের কাউন্সিলর ও তার প্রতিবেশীর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনা কুমারঘাট মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বিজেপি পরিচালিত কুমারঘাট পুর পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টোটন দাস ও তার পাশের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। শুক্রবার মাঝরাতে কুমারঘাট মহকুমা অফিস সংলগ্নে এই ঘটনা ঘটে। বাড়ির লোকজন সাথে সাথে খবর দেয় কুমারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে টোটন দাসের দুটি ঘর ও পার্শ্ববর্তী বাড়ি বিক্রম রবি দাসের ঘর সহ মোট 3টি ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত কাউন্সিলর জানান, গাড়ি চালক এসে তাদের ঘুম থেকে তুলেছে। তখন তাদের ঘরের প্রায় 50% পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সময় পেট্রোল এবং কেরোসিনের গন্ধ পাওয়া গেছে এবং এই ঘটনা নিঃসন্দেহে দুষ্কৃতিকারীরা সংগঠিত করেছে বলে জানান তিনি বলেন, ঘটনার দিন দুপুর বেলা সামাজিক মাধ্যমে তাকে খেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী পরিকল্পিতভাবে এই ঘটনা সংগঠিত করেছে দুষ্কৃতিকারীরা। কিরকম লাগছে আগুনটা? ওই তো আমরা ঘুমে আসলাম, একটা ড্রাইভার, একটা লাইন গাড়ির ড্রাইভার এই আমরা বাড়িতে দরজাতে তাবাইয়া কইতেছে বাড়িতে আগুন লাগছে। তখন লাইন গাড়ির ড্রাইভারে ডাকিয়া কইছে। তখন রাত্র কয়টা বাজে? আনুমানিক 1:10-15। তো ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে কল করা হয়েছিল? হ্যাঁ, ফায়ার ব্রিগেড ফোন করা হয়েছিল। আইছে নি সঙ্গে সঙ্গে? 10 মিনিট পরে আইছে। আইয়া মানে আগুন নিভাইতে পারছে? পারছে। এখানে একটা গড়ই জ্বলছে নাকি? একটা ঘর না, দুইটা বাড়ি। দুইটা গড় জ্বলছে? দুইটা বাড়ি, একটা আমার আর একটা আমার পাশে। ও আচ্ছা, মানে দুই শরিকের বাড়ি জ্বলছে। তো কি ধারণা করা হইতেছে আগুনটা কিভাবে লাগতে পারে? ওই তো দুষ্কৃতীরা লাগাইছে। এটা স্পষ্ট ফেসবুকের মাধ্যমে হুমকি দিছে গতকালকে। হ্যাঁ, কি হুমকি দিছে? ওই তো খেলা হবে আজকে রাতকে, মোস্ট ওয়েলকাম, খেলা হবে, এই হবে সেই হবে, এরকম এই হুমকি দিত ফেসবুকের মাধ্যমে। আচ্ছা, দিকে আইছে না, আমরা আরেকটা বাড়ির রাস্তা আছে ওই পাশে, 3 হাত রাস্তা, ওই রাস্তা দিকে ঢুকে ওই রাস্তা দিয়ে ঢুকিয়া আগুন লাগছে। কেরোসিন, পেট্রোল এই সমস্ত কিছুর দুর্গন্ধ আসিল না? কেরোসিন বা পেট্রোলের দুর্গন্ধ আগুন লাগার সাথে সাথে তোমরা জায়গা আমরা ওইটা দেখছি অর্ধেক জ্বলে গেছে। তখন কেরোসিন বা পেট্রোলের দুর্গন্ধ পাওয়া গেছে। কত টাকার ওই লোকসান হয়েছে? আমরা হিসাবে তো প্রায় 7 লাখ টাকার মতো। 7 লাখ টাকার লোকসান হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক হবে বলে জানা যায়। সান্দন টিভি। বহিরাজ্যে পাচারকালে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হলো মুঙ্গিয়াকামি থানার পুলিশ। মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত আসাম আগরতলা জাতীয় সড়কের 41 মাইল এলাকায় থাকা নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা শনিবার ভোরে সন্দেহজনক TR02H1534 নম্বরের একটি লরি আটক করে।
পরে ডিসিএম এর উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানোর সময় গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় 57 প্যাকেটে প্রায় 570 কেজি শুকনো গাঁজা, যার বাজার মূল্য আনুমানিক 1,14,00,000 টাকা। গাঁজা উদ্ধারের পাশাপাশি আটক করা হয় গাড়ির চালককে। ডিসিএম অঞ্জন দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে গাঁজা উদ্ধারের বিষয়ে জানান। ভোরে এসডিএম স্যার আমারে জানালেন যে আমার একটা ইনভেন্টরি আছে এখানে, তো মুঙ্গিয়া কমিটি পিএস থেকে ওসি সাহেবের একটা কল ছিল, সেই অনুসারে আমরা এসডিএম স্যারের এই আদেশ মূলে আমি এখানে আসি সকালবেলা। স্যার এখানে কত কেজি গাঁজা ধরা হয়েছে বা কতজনকে আটক করা হয়েছে? শুধু ড্রাইভারকে পাওয়া গেছে, একজন অ্যাপ্রক্সিমেটলি তো আমরা পরিমাণটা ঠিক বলতে পারছি না, তবে 57 বান্ডিল পাওয়া গেছে, প্রত্যেকটাতে 10 কেজি করে আছে। কি গাড়ি ছিল এটা? এটা ট্রাক গাড়ি। কোথা থেকে আসছিল? এটা আগরতলা থেকে এসেছিল, আমার সম্মুখে যাচ্ছে। স্যার গাড়ির নাম্বার কত? TR 02815113। স্যার আরেকটা বিষয়, গভীর রাতে আটক করা হয়েছে ভোরের দিকে, এটা ঠিক অ্যাপ্রক্সিমেটলি 3টা বা 4টার দিকে এই পুলিশের কাছে। না স্যার 8:30 স্যার গতকাল সন্ধ্যায় আটক করা হয়েছে, এই তথ্য দিয়েছে। আচ্ছা, ওই ইনফরমেশনটা আমার কাছে ঠিক এই মুহূর্তে নেই, তবে আমাদের এই যে ফোর্স পাশাপাশি গাড়িটাকে যে খোলা, গাড়ির ডিকির নিচে পাটাতনের নিচে যেভাবে রাখা হয়েছে সেটাকে করার জন্য, আমরা কাটার জন্য লোক করা ইত্যাদি অ্যারেঞ্জ করতে একটু সময় লেগেছে। আদালতে বিচারকের সাথে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার এক পুলিশ কনস্টেবল। ঘটনা বিশালগড় আদালতে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম রূপান্তর ডাঙ্গু। বর্তমানে তিনি সিপাহীজলা জেলা পুলিশ সুপারের অফিসে কর্মরত। জানা যায় 2017 সালে বিশালগড় থানার অন্তর্গত ঘনিয়ামারা এলাকায় বাবুল মিয়া হত্যা মামলার শুনানি ছিল বিশালগড় আদালতে। বিশালগড় জেলা ও দায়রা আদালতের বিচারক দেবাশিস করের এজলাসে চলছিল শুনানি। এই মামলায় সাক্ষী দিতে যান কনস্টেবল রূপান্তর ডাঙ্গু। অভিযোগ, কনস্টেবল রূপান্তর ডাঙ্গু খৈনি সেবন করে সাক্ষী দিতে চায় এবং সে আদালতের শৃঙ্খলা বজায় রাখেনি, তাই বিচারক কনস্টেবল রূপান্তর ডাঙ্গুকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেন। এদিকে অভিযুক্ত কনস্টেবল রূপান্তর ডাঙ্গু জানায় তার মুখে খৈনি ছিল। পাশাপাশি তিনি এই মামলায় পূর্বে দেওয়া নিজের বয়ানের প্রতিলিপি দেখতে চেয়েছিলেন, জানিয়ে বিচারক অসন্তোষ প্রকাশ করেছেন। পরে তাকে পুলিশ আটক করে হাসপাতালে নিয়ে আসে মেডিকেল করার জন্য, তারপর তাকে গ্রেফতার করা হয়। পুলিশ আটক করছে কোন কোর্টে গেছিলেন? কি কারণে পুলিশ আটক করছে? কি লিগা? হ্যাঁ, সেখানে বিচারক নাকি অভিযোগ করছে আপনি নেশাগ্রস্ত অবস্থায় গেছেন কোর্টে। মানে আপনি মানে খুনি খেয়ে চলে গেছিলেন ওইখানে? যেহেতু কমপ্লেন আছে, কমপ্লেন মেডিকেল করাইনি, মেডিকেল বিষয়ে প্রেসার চেক করছিল, ডাক্তার মিলে বা জানা হয়ে গেছিল স্টেশনে। আপাতত আছে আপনার নাম কি? রূপান্তর ডাঙ্গু। কোন জায়গাতে পোস্টিং আপনার? পোস্টিং SPRSB সিপাহীজলা SP অফিসে। আরেকটা অভিযোগ করছে বিচারকের লাগে নাকি আপনি খারাপ ব্যবহার করছেন। শুধু আমি বলছিলাম কত পরিপ্রেক্ষিতে, যেহেতু আমি সিজার লিস্টে আমি উপস্থিত ছিলাম, তখন এখানে লেখাও তো আছে। আমার তো সেই আগের ঘটনা, তো আগের সোর্সের যে ঘটনা, এটি তো আমার ইয়ে নাই, মানে মনে রাখতে পারছি না। এই লিগে আমি ফেস ঢোকাতে চাইতেছিলাম। আগের আমার যে ছিল বয়ান আসলো, এই বয়ান লোকে মিলেনি, মিলে সেটা আবার আজকে জিগাইলে আমি এটা আবার রিভিশন দিতে পারবো। এই হিসাবে আমি ফোনে একটু মানে বিচারকের কাছে আপনি এই কথা বলছেন? এই জায়গা তোমার খারাপ ব্যবহার কেউ ভালো লাগছে না, এইসব আমরা এপিপি হিসাবের কাছে গেলাম। তো এখান থেকে সরকারি তরফ থেকে হেল্প করে, আমরা লয়ার তো সরকারি তরফ থেকে হেল্প করবে। প্রথমে আমি জিজ্ঞাসা করছি বড় ভাই আসেনি, তখন আসছিল না, তখন গেসারে লাস্টে পাইছি। গেসারে দেখার পর আমরা গ্যাসের আয়ু আইসে এবং গার্জিনও হয়ে গেছে। রেগার কাজ নিয়ে দুর্নীতি অভিযোগে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। ঘটনার অভিযোগ বক্সনগর RD ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকায়।
শ্রমিকদের রেগার কাজ গিলে খাওয়ার প্রচেষ্টার অভিযোগে উত্তেজিত রেগা শ্রমিকরা। অভিযোগ, বেআইনিভাবে রেগার কাজ অন্যের নামে ৯০ হাজিরা খাতায় তুলে পুরো টাকা হাফিজ করার চেষ্টা চলছে। অভিযোগ বক্সনগর আরডি ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ড এলাকায়। কারণ এই এলাকার বাসিন্দা মুসলিম মিয়ার নামে রেগার কাজ বের হয়। আজ তার ৫৭তম দিন চলছে। শ্রমিকদের অভিযোগ, কাজের জন্য যখন ছবি তুলতে আসে তখন কেউ যদি হাজিরা না থাকে তাহলে ছবি তোলার দায়িত্বপ্রাপ্ত মায়া বেগম সেই ব্যক্তির হাজিরা খাতায় নাম তোলেন না। অথচ মোট ৯০ হাজিরা এবং ওই ওয়ার্ডের মেম্বার আব্দুল মোতালেব ২ কার্ডের হাজিরা প্রতিনিয়ত তুলে যাচ্ছেন তিনি, এবং এই কাজটি চলছে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওয়ার্ডে। শ্রমিকরা একত্রিত হয়ে অভিযুক্ত মায়া বেগমকে এবং জিআরএস এর কাছে জানতে চাইলে সে উত্তর তারা দিতে পারেনি। এই রেগার কাজে দুর্নীতি নিয়ে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় শনিবার। শ্রমিকদের আরো অভিযোগ, মায়া বেগম এভাবে স্বাক্ষর করে নিলেও তার কাছ থেকে কোনো তথ্য আদায় করেনি এলাকার জিআরএস, যার ফলে এলাকায় ২০৫৬ দিনের কাজ আসলেও এর মধ্যে ১৫০০ দিনের কাজ ভাগ্যে জুটবে শ্রমিকদের। তাই বাকি দিনের কাজের হিসেব চেয়েছে শ্রমিকরা। এত লেবার, এই সপ্তাহে এত লেবার, আগামী সপ্তাহে এত লেবার, এরকম সপ্তাহে সপ্তাহে আমি হিসাব করে দেখছি যে ২০৫৭ লেবারের মধ্যে ১৮৩২ লেবার শেষ হয়ে গেছে। তখন কাজের সাইডে এসে শুনতে আছি মেটাই নাকি তা ৬০ টাকা আরো দেড় এন্ট্রি দিছে। হ্যাঁ, কিন্তু আমি তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি অবগত না। এদিকে জিআইএস জানান তিনি এলাকায় নতুন বদলি হয়ে এসেছেন, তিনি এ বিষয়ে অবগত ছিলেন না। শ্রমিকদের কাছ থেকে তিনি যদি এ বিষয়ে অবগত হতেন তাহলে অবশ্যই ছবি তোলার কাজে দায়িত্বপ্রাপ্ত মায়া বেগমের বিরুদ্ধে পদক্ষেপ নিতেন। বাইট। এখন দেখার বিষয় অভিযুক্তের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তন টিভি। লুণ্ঠিত অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তীব্র করো এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি ১৪তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। দুদিন ব্যাপী আগরতলা টাউন হলে চলবে রাজ্য সম্মেলন। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির ১৪তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন উপলক্ষে শনিবার আগরতলা টাউন হলে প্রকাশ্য সমাবেশ হয়। এই প্রকাশ্য সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক এস.সি. কুমার। তিনি রাজ্যের এবং দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত চাকরি বন্ধ করে দিয়েছে। এতে করে একদিকে যেমন দপ্তরের কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে, অপরদিকে বেকাররা নিরাশায় ভুগছে। তাই নিয়মিত চাকরি প্রদান করার জন্য সরকারের উদ্দেশ্যে দাবি জানান। পাশাপাশি এদিন কর্মসূচি থেকে আওয়াজ তোলা হয় শ্রমিক কর্মচারীদের স্বার্থ রক্ষাকারী আইনগত অধিকার, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য লাভের অধিকার, শিক্ষক কর্মচারীদের ডিফাইন্ড বেনিফিট পেনশন সিস্টেম অনুযায়ী পেনশন পাওয়ার অধিকার, জনজাতি অংশের মানুষের বনের অধিকার, স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার, বেকারদের নিয়মিত পদে চাকরির অধিকার এবং সমকাজে সমমজুরি অধিকার, ব্যক্তিত্ব বিকাশের অধিকার প্রভৃতি। আয়োজিত সমাবেশে এদিন এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক স্বপন বল, সংগঠনের নেত্রী মহুয়া রায় সহ অন্যান্য উপস্থিত ছিলেন অন্যান্যরা। The independence in India, Britishers were used the same slogan, divide and rule. So sometimes they will appease the Hindus, the majority community at that time in India. Sometimes they will appease the Islamic community, which are the minority in India. So then they started the hate politics. And they try to divide and rule. Sometimes they will say the Hindus are being attacked. Sometimes they will have the another narratives that the Islams or the Muslims have been under attack. So finally, Indians, those who have to fight against the Britishers, instead of fighting against the Britishers, they started to fight against each other.
Hindus versus Muslim, and Muslims versus Hindus. So this becomes an easy situation, created an easy situation, and the Britishers, they শনিবার আমবাসা মহকুমা বন দপ্তরের উদ্যোগে আমবাসা ইকো পার্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এথনিক ফুড ফেস্টিভ্যাল। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিভিন্ন স্বসহায়ক দলের পক্ষ থেকে এদিন নিজেদের তৈরি খাদ্য সামগ্রী নিয়ে মেলায় হাজির হন অনেকেই। এদিন সকাল 11টা থেকে শুরু হয় এই এথনিক ফুড ফেস্টিভ্যাল। অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমবাসা পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারপারসন গোপাল সূত্রধর। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন ইন কাউন্সিল শঙ্কর চক্রবর্তী, ধলাই জেলা বন আধিকারিক অমিত দেববর্মা, আমবাসা মহকুমা বন আধিকারিক প্রসেনজিৎ দেববর্মা, আমবাসা বন বিভাগের রেঞ্জ অফিসার অনন্ত মালাকার সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি গোপাল সূত্রধর বলেন, ভারতবর্ষে হচ্ছে বৈচিত্র্যের দেশ ভারতবর্ষ। একই সাথে এই ত্রিপুরা রাজ্যেও বহু ভাষাভাষী লোক রয়েছে, তাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতি রয়েছে। এগুলি তুলে ধরার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা সত্যিই প্রশংসার দাবি রাখে বলে জানান তিনি। প্রথম আমরা এখানে দেখতে পেলাম কারা অর্গানাইজ করেছেন, আমাদের আমবাসা ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা। এত সুন্দর একটা মেলা আয়োজন করেছেন ওনারা। জাতিগত খাদ্য নিয়ে আমাদের দেশে, আমাদের প্রদেশে বা আমাদের সমাজেও বৈচিত্র্য আছে, কিন্তু তার মধ্যে একটা ঐক্য আছে আমাদের মধ্যে। খাদ্য নিয়ে আমরা আদান প্রদান করি আমরা। এই মুহূর্তে একটা সুন্দর অনুষ্ঠান ওনারা করেছেন, এই জন্য আমি প্রথমেই ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই জেলা ফরেস্ট আধিকারিক যিনি আছেন অমিত দেববর্মা মহোদয়, মঞ্চে যে আছেন উনি, এবং আছেন যে আমাদের মধ্যে যে বৈচিত্র্য আছে তার মধ্যে একটা মিল আমাদের মধ্যে আছে। সেই মিলটা আরো বেশি সমৃদ্ধিশালী হোক, যাতে করে শুধু দেশে নয় আমাদের রাজ্যে জনজাতিদের মধ্যেও 18টা জাতি আছে এবং যারা আমরা বাঙালি যারা আছি তাদের মনে অনেক জাতি আছে। সবার মধ্যে একটা মিল থাকতে হবে, এইটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আর সবচেয়ে বড় কথা, এখন যে মৌসুমটা চলছে, শীতের মৌসুমটা, এখন তো পিঠাপুলি, বিভিন্ন ধরনের জাতিগত খাদ্য আমরা প্রত্যেক বাড়িতে ভেবে আমরা যাই গেলে একটা সমাজের মধ্যে একটা চিরাচরিত প্রথা ছিল, আমরা যখন সকাল বাড়িতে যাই কারোর বাড়িতে সকালবেলায়, সেখানে ওনারা জাতিগত খাদ্য পিঠাপুলি, বাঙ্গই এই সমস্ত বিভিন্ন দিয়ে আমাদেরকে আপ্যায়ন করে। এই যে সময়টা ওনারা চুজ করেছেন আমাদের বন দপ্তর, এই জন্য ওনাকে একটা ধন্যবাদ জানাই। প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের 31তম সাধারণ সম্মেলনের আয়োজন করা হয় শনিবার। এদিন আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে হয় এই সম্মেলন। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ, সাধারণ সম্পাদক, সেলস রিপ্রেজেন্টেটিভের কর্মকর্তারা। সংগঠনের কর্মকর্তারা জানান, সম্মেলনের প্রথম দিন সমাজ সেবামূলক কাজ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আরো বলেন, এই সম্মেলন থেকে 2 বছরের জন্য নতুন কমিটি গঠন করা হবে। রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন উত্তর পূর্বাঞ্চলের মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের তথা শ্রমিকের এক সংগঠন, উত্তর পূর্বাঞ্চলের শ্রমিক সংগঠন তথা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের একটি সংগঠন, পিএসআরই, প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। আমাদের দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে এবার, 2 দিনব্যাপী কর্মশালা, 31তম সাধারণ সম্মেলন। 2 দিনের কর্মশালায় আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে, যেখানে আমাদের প্ল্যান রয়েছে মোটামুটি 60 থেকে 70 জন রক্তদান করবেন। কালকে আমাদের বিজনেস সেশন, ভারতবর্ষের বিভিন্ন শ্রমিক সংগঠনের বিভিন্ন লোকজন, আমাদের নেতৃস্থানীয় লোকজন এখানে আসবেন। আগামী দিনের কর্মসূচি নির্ধারিত হবে। আমরা প্রতি 2 বছর পর এখানে করি। কালকে আমাদের সকালে একটা র্যালি হবে, আমাদের দাবি দেওয়া নিয়ে কিছু রেজলিউশনও থাকবে গভর্নমেন্টের, সরকারের কাছে, ত্রিপুরা সরকার তথা ভারত। তেলিয়ামুড়া মহকুমার দবাং পুলিশ অফিসার হিসেবে পরিচিত প্রসূন কান্তি ত্রিপুরা এবারে আমতলিতে আইন মেনে চলা এবং অপরাধ সংক্রান্ত ঘটনা থেকে দূরে থাকার কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন তিনি। তেলিয়ামুড়া মহকুমা থেকে এবার আমতলী এসডিপিওর দায়িত্ব গ্রহণ করেই যান চালক, নেশাখোর ও নেশা কারবারিদের বিরুদ্ধে হুঁশিয়ারি
দিয়ে দিলেন প্রসূনকান্তি ত্রিপুরা। আমতলী এসডিপিওর অধীনে রয়েছে আমতলী থানা, শ্রীনগর থানা এবং এডিনগর থানা। এই তিনটি থানা এলাকায় বর্তমানে বিভিন্ন অপরাধের মাত্রা বেড়ে চলেছে, কিন্তু এতদিন ধরে তাদেরকে নিয়ন্ত্রণ করা পুলিশের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। গত দুদিন আগে তেলিয়ামুড়া থেকে আমতলীর এসডিপিও হিসেবে দায়িত্বপ্রাপ্ত গ্রহণ করেছেন প্রসূনকান্তি ত্রিপুরা। তিনি আমতলীর এসডিপিওর দায়িত্ব গ্রহণ করে যান চালক থেকে শুরু করে নেশা কারবারি ও নেশা সেবনকারীদের রীতিমতো হুঁশিয়ারি দিলেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, গাড়ি, বাইক কিংবা স্কুটির প্রয়োজনীয় কাগজপত্রগুলো বৈধ হতে হবে। হেলমেট ব্যবহার করে বাইক কিংবা স্কুটি চালাতে হবে। চালকের পাশাপাশি মহিলাদের পাশাপাশি তাদের সন্তানদেরও হেলমেট ব্যবহার করতে হবে। পুলিশের দায়িত্ব পালনে কেউ যাতে বাধা না দেন, এর জন্য অনুরোধ করেন তিনি। কারণ দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ আইন মেনেই কাজ করবে, আর আইন তদন্তকারীদের ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যাতে নেশায় আসক্ত না হয়, কারণ নেশা কারবারি এবং নেশা জাতীয় দ্রব্য সেবনকারীদের কড়াভাবে সতর্ক করে দিলেন তিনি। নেশার বিরুদ্ধে পুলিশের লড়াই জারি থাকবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আপনারা থেকে আমি সাহায্য আশা করব। আমাদের যে সমাজে কিছু কিছু পরিবর্তন আনার জন্যে, সেগুলো হচ্ছে যেটা আইনের বিরুদ্ধে কাজ করছে এবং বিশেষ করে যে নেশা জাতীয় জিনিসগুলোতে সেবন করছে ইয়ং জেনারেশন, তাদেরকে আমি অনুরোধ করব এইসব ছেড়ে দেওয়ার জন্য। আর অনুরোধ করব যারা গাড়ির মালিক আছে, বাইকের মালিক আছে, আপনারা গাড়ির কাগজপত্রগুলো ঠিকঠাক করে নিন, কারণ না হলে আবার আমাদের সাথে ঝগড়া হবে। আমরা আমাদের কাজ করতে যাব, তখন আবার আপনারা আমাদেরকে কি বলে এটা অনুরোধ করবেন যে স্যার আজকের দিন ছেড়ে দিন। তো হয়তো বা সেই পরিস্থিতি নাও হতে পারে ছেড়ে দেওয়ার মতো। তো তার জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা আপনাদের গাড়ির কাগজপত্র, সমস্ত কাগজপত্র ঠিকঠাক করে নিন। এবং যারা আপনারা বাইক চালান, স্কুটি চালান, ইয়ং জেনারেশন থেকে সবাইকে আমি অনুরোধ করছি, এবং মহিলারা যারা স্কুটি চালান, আপনারা হেলমেট ব্যবহার করবেন। হেলমেট পুলিশের জন্য নয়, হেলমেট নিজের বাঁচানোর জন্য। কিন্তু যেহেতু আইনে বলা হয়েছে হেলমেট না লাগালে ন্যূনতম ফাইন করা হবে বা ম্যাক্সিমাম করা হবে, তার জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে হেলমেট লাগিয়ে চালাবেন। এবং যদি বাচ্চারা যদি থাকে সঙ্গে, আমি অনুরোধ করব বাচ্চাদেরও আপনারা হেলমেট পরানোর চেষ্টা করবেন। আর হচ্ছে বাইক যারা চালান, এটা আমি বলেছিলাম আমি অনেকবারই যে জুতা পরে, মানে বেল্ট জাতীয় জুতা পরে চালানোর জন্য, না হলে সেটা অপরাধ হয়। সেটা ফের এক ব্যক্তির বাইক চুরি করে নিয়ে গেল চোরেরা। শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতাল চত্বরে দেখা দেয় চাঞ্চল্য। চুরি যাওয়া বাইকের মালিক জানান, ওনার রোগী ভর্তি হয়েছে জিবি হাসপাতালে। শুক্রবারও তিনি জিবি হাসপাতালে এসেছেন, কিন্তু বাইক নিয়ে আসেননি। ফলে রাতের বেলায় বিশালগড় নিজ বাড়িতে যেতে সমস্যা হয়েছে, তাই এদিন দুপুরে আসার সময় বাইক নিয়ে এসেছেন। জিবি হাসপাতালের মেডিসিন ব্লকের সামনে বাইক রেখে রোগীর কাছে যান। 30 মিনিট পর তিনি জলের বোতল ক্রয় করতে যাওয়ার উদ্দেশ্যে বাইকের কাছে গিয়ে দেখতে পান তাঁর বাইকটি নেই। সাথে সাথে তিনি ছুটে যান জিবি ফাঁড়ি থানায়। জিবি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আমার একটু আগে আইসি, এই মনে হয় 2:30 থেকে 3টার মধ্যে আইসি, আমার মেয়ের লিয়ে মানে বাইক লিয়ে আইসি, কিন্তু এই মেডিসিন ব্লকের সামনের যে বাইক রাখে এখান থেকে আমার বাইকটা কোন সময় রেখে গেছিলেন? এই তো এই 2:30 থেকে 3টার মাঝখানে। কি বাইক? সুপার স্প্লেন্ডার। গন্ডাছড়া মহকুমা দলপতি এডিসি ভিলেজে কর্ণ কিশোর পাড়ায় শনিবার সকালে এক অগ্নিকাণ্ডের ঘটনায় বিক্রম সিং ত্রিপুরার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে বিক্রম সিং ত্রিপুরার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সরকারি ঘর পাওয়ার পর যে সিমেন্ট এনে রাখা হয়েছিল তাও পুড়ে যায় বাড়িতে রাখা ধান, চাল সহ ঘরের যাবতীয় আসবাবপত্র। পারান ব্রগলো আর কয়েকজন ফাইজাক দেরগ গেত ঠিক আছে মজত খামবাইলা হা ব্রগবো কোনো মানে ব্রগবো নগো করই ও বখাই আং মানাসি স্রগানাই
বছর পইলানি বাগৈ বছর পইলানি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।